আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা 2 সেশন 6 এর দ্বিতীয় পর্ব নিয়ে। আমাদের আজকের অভিজ্ঞতার নাম বায়ু দূষণ। এই সেশন 6 এর প্রথম সেশনে আমরা কিন্তু পরমাণুর যে মূল কণিকা সমূহ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। পরমাণুর কণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণুর গঠন অধ্যায় থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণু মডেল দুটি পড়ে নিয়ে দলীয় আলোচনা করো। আমাদের আজকের সেশনের কাজ হচ্ছে আমরা রাদারফোর্ডের মডেল এবং বোর পরমাণু মডেলটা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে পড়ব। তোমরা সবাই অনুসন্ধানী বইটা খুলে ফেলো। অনুসন্ধানী বইটার ৭৯ নাম্বার পেজে দেখো আছে পরমাণুর মডেল। এই পরমাণুর মডেল অংশটুকু তোমরা সবাই খুলে সামনে রাখো, ঠিক আছে? তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে পরমাণুর গঠনটা কিভাবে এসেছে বা পরমাণুর ধারণাটা কিভাবে এসেছে এই সম্পর্কে কিছু মতবাদ জেনে এসেছো। তো সেই বিষয়টা তোমাদের সাথে আমি একটু পুনরালোচনা করে নিচ্ছি। তোমরা দেখে নাও যে পরমাণু কিন্তু ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই ক্ষুদ্র কণা দুই ধরনের হয়ে থাকে, একটা অণু এবং পরমাণু। পরমাণু হচ্ছে তার মধ্যে ক্ষুদ্রতম কণা। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ প্রকাশ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। এই তত্ত্বটা আসলে কেন আনলাম যে পরমাণুর গঠন সম্পর্কে যে এখন তোমরা বললেই যে জিনিসটা তোমাদের মাথায় চলে আসে যে ইলেকট্রন থাকবে বাইরে আর প্রোটন আর নিউট্রন থাকবে হচ্ছে নিউক্লিয়াসে, ব্যাপারটা কিন্তু এত সোজা ছিল না। বিভিন্ন বিজ্ঞানীরা তাদের বারবার এই জিনিসগুলোকে তাদের গবেষণা, ব্যবহারিক গবেষণা বলো, তত্ত্বীয় আলোচনা বলো, এর মাধ্যমে কিন্তু বিচার বিশ্লেষণ করতে করতে তারা একজন তত্ত্ব দিয়েছে, আরেকজন বিজ্ঞানী তার ভুল ধরেছে, তার ত্রুটিকে সংশোধন করেছে, পুনরায় আবার এইভাবে তত্ত্বগুলো আসতে আসতে কিন্তু এক পর্যায়ে আমরা পরমাণু সম্পর্কে একটা গ্রহণযোগ্য মডেলের ধারণা পেয়েছি। এবং যেই দুইজন বিজ্ঞানী আমাদের পরমাণুর গঠন সম্পর্কে গ্রহণযোগ্য ধারণা দিতে সক্ষম হয়েছিলেন তারা হচ্ছেন বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী নিলস বোর। এছাড়াও আরও অনেকেরই অসামান্য অবদান ছিল যারা শুরু করেছিলেন। তাদের সম্পর্কে একটু ধারণা তোমাদের দিয়ে নিচ্ছিলাম যে ডেমোক্রিটাস, যিনি একজন গ্রিক দার্শনিক, উনি সর্বপ্রথম বলেছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য কণিকা, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। কিন্তু তখনকারই দুইজন সমসাময়িক বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো তারা মনে করেছিলেন যে না, পরমাণু অবিভাজ্য না, পরমাণুকে ভাঙা যায়। তার মতবাদের সাথে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছিলেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এর পরবর্তীতে দেখো 1803 সালে বিজ্ঞানী ডাল্টন পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, একে আর ভাঙা যায় না। তাহলে দেখো মিল আছে। ডেমোক্রিটাসও বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য কণিকা, ডাল্টনও বলছেন যে পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু ডাল্টন যখন এই মতবাদ অনেক পরীক্ষার মাধ্যমে বের করলেন তখন কিন্তু তার এই মতবাদটা প্রকাশ করার ফলে অ্যারিস্টটলের মতবাদটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল। কিন্তু আসলে পরমাণু কিন্তু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু হচ্ছে বিভাজ্য। এটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতাটা দূর করার জন্য পরবর্তীতে যারা বিভিন্ন মডেল প্রস্তাব করেন তাদের মধ্যে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। বিজ্ঞানী রাদারফোর্ড যে মডেলটি দিয়েছিলেন, পরমাণুর মডেলের ধারণার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে তোমরা পূর্ববর্তী শ্রেণীতে অনেক ধারণা পেয়েছ। ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, প্লেটো, ডাল্টন, অনেকের কথা আমরা শুনলাম। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পর প্রথমবার পরমাণুর গঠন সঠিকভাবে ব্যাখ্যা করা গিয়েছে। এটি বিজ্ঞানের অনেক বড় একটি সাফল্য এবং এটা একদিনে গড়ে ওঠেনি। অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় এটা ধীরে ধীরে গড়ে উঠেছে। দুটি প্রচেষ্টার কথা আলাদাভাবে বলা সম্ভব, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম। একজন হচ্ছেন বিজ্ঞানী রাদারফোর্ড, অন্যজন হচ্ছে বোর পরমাণু মডেল। দেখো বিজ্ঞানী রাদারফোর্ড যেই মডেলটা দিয়েছিলেন সেটারও কিছু ত্রুটি ছিল।
ওইটাকে সংশোধন করে নিলস বোর আধুনিক মডেলটি প্রদান করেন। তো এই যে এখানে আমরা কোয়ান্টাম মেকানিক্স একটা টার্ম ইউজ করলাম, কোয়ান্টাম মেকানিক্সটা আসলে কি? কোয়ান্টাম মেকানিক্স হলো আধুনিক পদার্থবিজ্ঞানের একটি শাখা যা ব্যাখ্যা করে কিভাবে অত্যন্ত ছোট বস্তুর একই সাথে উভয় কণা এবং তরঙ্গ এই দুটো বৈশিষ্ট্যই রয়েছে। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স একটা বস্তুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটো জিনিসকেই ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে। একে এরা তরঙ্গ কণা, পদার্থবিজ্ঞানরা একে তরঙ্গ কণা দ্বৈততা বলেছেন। যেই বস্তুটি নিয়ে কোয়ান্টাম মেকানিক্স খাটাচ্ছি সেই বস্তুটির আকার হতে হবে খুব ক্ষুদ্র পারমাণবিক কণার আকারের মতো। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স শুধুমাত্র খুব ক্ষুদ্র পারমাণবিক কণার আকারের ক্ষেত্রেই ব্যাখ্যা করা যাবে। এরপরে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসলে কি ছিল সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে সেটি বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন, কিন্তু এই ইলেকট্রন প্রোটন কিভাবে পরমাণুর মাঝে আছে এই সম্পর্কে কিন্তু তারা কোনো ব্যাখ্যা দিতে পারেনি। যে কথাটা আমি শুরুতেই তোমাদেরকে বললাম যে এখন যেমন তোমরা পরমাণু একটা চিন্তা করলেই বলে ফেলতে পারো যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন আর প্রোটন আর বাইরে থাকে ইলেকট্রন, এই বিষয়টা কিন্তু সামনে এনেছিলেন কে? রাদারফোর্ড। ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে প্রথম এই বিষয়টির উপরে আলোকপাত করেছিলেন। এই ব্যাপারে তার দেওয়া মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। যেহেতু উনি সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা দিয়েছিলেন তাই রাদারফোর্ডের মডেলটাকে কিন্তু আমরা নিউক্লিয়ার মডেলও বলতে পারি। আবার রাদারফোর্ড তার মডেলে সৌরজগতের সাথে তার মডেলটাকে তুলনা করার কারণে রাদারফোর্ডের মডেলটাকে কিন্তু সৌর মডেলও বলা হয়ে থাকে। তো পরমাণুর মডেলটা হচ্ছে এরকম, ইলেকট্রন প্রোটন আলাদা করে রাখা, নিউট্রন এবং প্রোটন একসাথে আছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি ছিল চলো দেখে আসি। একটা পরমাণু ধনাত্মক চার্জ এবং পরমাণুটির অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে যাকে নিউক্লিয়াস বলে। অর্থাৎ পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, আমরা জানি যে প্রোটনের আপেক্ষিক চার্জ +1, যেহেতু প্রোটন নিউক্লিয়াসে থাকে এবং নিউট্রনের কোনো চার্জ নাই তাহলে পরমাণুর সবটুকু ধনাত্মক চার্জ কোথায় থাকে কেন্দ্রীভূত? নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউক্লিয়াসের বাইরে কে থাকে? ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। আমি কিন্তু তোমাদের সেশন 6-এর প্রথম পর্বে এই কথাগুলো বলেছি যে নিউট্রনের ভর সবচেয়ে বেশি থাকে এবং যেহেতু ইলেকট্রনের ভরটাকে প্রোটনের তুলনায় নগণ্য ধরা হয় তাই আমরা কি বলতে পারি? প্রোটন আর নিউট্রনের যে সম্মিলিত ভর সেটাই কিন্তু পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরে পুরো জায়গাটা ফাঁকা। আমরা কিন্তু একটু আগেই পরমাণুর গঠনের চিত্রটা দেখেছি যে নিউক্লিয়াসটা খুব ক্ষুদ্র জায়গায় নিয়ে আছে আর পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা আছে। এই ব্যাখ্যাটাও কিন্তু উনি দিয়েছিলেন তার মডেলের মাধ্যমে। পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেল প্রস্তাব করেছিল যে কেন্দ্রের ধনাত্মক ও পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের চারদিকে গ্রহগুলোর ঘূর্ণায়মান অবস্থার সঙ্গে তুলনা করেন। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে কি বলছে যে ইলেকট্রন আছে বাইরে যেটা হচ্ছে নেগেটিভলি চার্জড আর ভেতরে আছে কি? প্রোটন যেটা হচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রন দুটো কি করে? পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ করার কারণেই কিন্তু এই সেন্টারটাকে ঘিরে সারাক্ষণই কি করছে? ইলেকট্রনগুলো ঘুরছে। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, দেখো তুমি ধরো একটা সুতোর মাথায় একটা বল বা লাটিম বা এই জাতীয় কিছু বেঁধে তুমি ঘুরাবে, তো বিষয়টা কিরকম হবে? এরকম করে তুমি ঘুরবে, ঠিক না? তো ঘুরাতে ঘুরাতে কিন্তু দেখো সুতাটাকে কিন্তু তোমার ভেতরের দিকে টেনে রাখতে হচ্ছে, কারণ এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করছে এবং ঠিক এই কেন্দ্রমুখী বলের বিপক্ষে একটা বল কিন্তু বাইরের দিকেও কাজ করছে। অর্থাৎ যখন এই সুতাটা সার্কেলই ঘুরছে তখন কিন্তু এখানে সমান একটা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল কাজ করে। এই জন্যই কিন্তু তুমি সুতার মাথায় যেটাকে বেঁধে ঘুরাচ্ছ সেটা বাইরে ছিটকে পড়ে যাচ্ছে না। তাহলে এই যে ইলেকট্রনগুলো সর্বক্ষণিক
নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এটার পেছনে যে আকর্ষণ বলটা সেটা কি, এই যে কেন্দ্রের পজিটিভ এবং তার নিজের যে নেগেটিভ চার্জ, এই দুটোর মধ্যে একটা আকর্ষণের কারণেই কিন্তু তারা কি করছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান থাকে। এবং এই ঘূর্ণনটাকে উনি কার সাথে তুলনা করেছেন, সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলোর ঘূর্ণায়মান অবস্থার সাথে তুলনা করেছেন। সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলকে তুলনা করে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কিন্তু সৌর মডেলের সাথে নাম দেওয়া যায়, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছি। আচ্ছা, পরবর্তী স্লাইডটাতে আসি। রাদারফোর্ড, এই যে আমি বললাম যে রাদারফোর্ড আমাদেরকে নিউক্লিয়াসের ধারণা দিলেন, রাদারফোর্ড আমাদেরকে প্রোটন এবং নিউট্রন কোথায় থাকবে সেই বিষয়ে বললেন, ইলেকট্রন কোথায় থাকবে সেই বিষয়ে বললেন। তারপরও কেন ঘুরে ফিরে নিলস বোরের নামটা আসলো, কেন উনি পরমাণুর গঠনের পারফেক্ট মতবাদ দাতা হতে পারলেন না? কারণ ওনার যে মডেলটা, প্রস্তাবিত মডেল ছিল, সেখানেও কিন্তু কিছুটা ত্রুটি ছিল। সেই ত্রুটিটাকে সংশোধন করেই কিন্তু পরবর্তীতে নিলস বোর তার মডেলটা প্রদান করেছেন। তো ওনার মডেলের সীমাবদ্ধতাটা কি ছিল? পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটি নিউক্লিয়াসের অস্তিত্ব ধারণাটি পরমাণুর গঠনের একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও সেটি পূর্ণাঙ্গভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেনি, কেননা তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠেনি বলে তার মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি। তাহলে রাদারফোর্ডের মডেলের একটা বড় ত্রুটি ছিল, তার মডেল কিন্তু পরমাণু যে স্থিতিশীল এই বিষয়টাকে উনি ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে তার মডেলের ত্রুটিটা কি ছিল? এই মডেলে ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, কিন্তু তৎকালীন একজন বিজ্ঞানী ম্যাক্সওয়েল ওনাকে বলেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। এই বিষয়টাকে আমি যদি একটু আমাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করি, তাহলে একটু দেখো তো, তুমি ধরো স্কুলে কোনো একটা কম্পিটিশনে অংশগ্রহণ করবে, মা তোমাকে অনেক ভালো কিছু খাইয়ে দিলেন, পেটটা একদম ভরা আছে। ধরো তোমাকে বললো যে সার্কেলই তোমাকে ঘুরতে হবে, বিশাল একটা মাঠ, তুমি সার্কেলই ঘুরবে। তুমি তো খেয়ে দিয়ে খুব ভালোভাবে দৌড়ানোর জন্য নেমেছো। তুমি যখন প্রথম সার্কেলটা দিবে একটু কিন্তু ক্লান্ত হবে, দ্বিতীয়বার ওই সার্কেল ধরে ঘোরার সময় কিন্তু তুমি আরেকটু ক্লান্ত হবে, তৃতীয়বার ঘোরার সময় কিন্তু তুমি আরেকটু ক্লান্ত হবে। তাহলে তুমি কেন প্রত্যেকবার ঘূর্ণনের সাথে সাথে ক্লান্ত হচ্ছ? কেননা তুমি শক্তি হারাচ্ছ। ঠিক একইভাবে ম্যাক্সওয়েল তখন পরমাণুর এই যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের ঘূর্ণন, সেই ঘূর্ণনটা ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন যে ইলেকট্রনগুলো ঠিক একইভাবে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে তখন ক্রমাগত শক্তি হারাচ্ছে। এখন তুমি তোমার শক্তি হারাতে হারাতে কি করবে? একসময় কিন্তু এসে কেন্দ্রে বসে পড়বে, মাঠের মাঝখানে এসে ঘুরতে ঘুরতে এসে টুপ করে বসে পড়বে। তাহলে উনি বলতে চাচ্ছিলেন যে রাদারফোর্ড, আপনি যে বলছেন যে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান থাকে ঠিক আছে, বাট আমি বলছি যে ঘুরতে ঘুরতে সে শক্তি হারায়। তাহলে হারাতে হারাতে একসময় তো সে কেন্দ্রে চলে আসবে। তাহলে আপনি যে মডেল দিয়েছেন যে নিউক্লিয়াসে থাকবে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে থাকবে ইলেকট্রন, আমার তত্ত্ব অনুযায়ীতে তো ইলেকট্রনটা বাইরে থাকছে না, ইলেকট্রন কোথায় চলে আসছে? কেন্দ্রে চলে আসছে। সে বলছেন যে ইলেকট্রন শক্তি হারাতে হারাতে কোথায় চলে আসবে? একসময় কেন্দ্রে পতিত হয়ে যাবে। তাহলে তো রাদারফোর্ড যে মডেল দিয়েছিলেন সেই মডেলের সুস্থিতি কিন্তু ব্যাখ্যা হয় না। দেখো, উনি দেখিয়েছেন যে ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাতে হারাতে একসময় কোথায় চলে আসবে? নিউক্লিয়াসে চলে আসবে। ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত কিন্তু রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেননি। যেহেতু ইলেকট্রন শক্তি হারাচ্ছে তাই ইলেকট্রন ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসে পড়ে যাবে। এ থেকে বোঝা যায় যে এই মডেলে পরমাণু স্থিতিশীল হবে না। তাছাড়া এই মডেলটি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, আকৃতি কিংবা পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। অর্থাৎ এই মডেলের আরও কিছু ত্রুটি ছিল, সেটা হচ্ছে যে এই যে বলছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, সেই ঘোরার যে কক্ষপথ, সেই কক্ষপথের ব্যাসার্ধ কীরকম হবে বা কক্ষপথের আকৃতি কীরকম হবে, মানে এখন যে তোমার আমার চোখের সামনেই একটা গোলাকার কিছু ভেসে ওঠে, সেই আকৃতির ব্যাখ্যা এবং পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে,
একটা সার্কেলের মধ্যে 10টা থাকবে, 20টা থাকবে, 2টা থাকবে, 4টা থাকবে, কি থাকবে সেই সংখ্যাটা সম্পর্কেও কোনো ধারণা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেননি। তার যে মডেলের ত্রুটিগুলো ছিল, এই ত্রুটিগুলোকে সংশোধন করে যিনি পরবর্তীতে তার মডেল নিয়ে উপস্থিত হয়েছেন তিনি হলেন বোর পরমাণু মডেল। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো সমাধান করে একটি পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন। তখন কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা মাত্র জানতে শুরু করেছে এবং সেগুলো ব্যবহার করে এই মডেলটি দেয়া হয়েছিল। বোর পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো কোনো কক্ষপথে ঘুরতে পারে না, অর্থাৎ চাইলেই সে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে। এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। ব্যাপারটা খেয়াল করে দেখো, ম্যাক্সওয়েল কিন্তু বলেছিল যে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি হারাবে, কিন্তু তাকে কিন্তু রাদারফোর্ড কাউন্টার দিতে পারেনি। পরবর্তীতে রাদারফোর্ডের এই জবাবটা নিয়ে কে এসেছিলেন? নিলস বোর এসেছিলেন। উনি কি বলেছিলেন যে ম্যাক্সওয়েলও ঠিক বলছে শক্তি হারায়, রাদারফোর্ডও ঠিক বলছে যে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রন আলাদাই থাকে, কিন্তু আমি নিলস বোর বলছি যে এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তি বিকিরণও করবে না, অর্থাৎ ফিক্সড জায়গায় থাকার সময় তার কিন্তু কোনো শক্তি শোষণ বা বিকিরণ হচ্ছে না। এই স্থিতিশীল কক্ষপথগুলোকে উনি সংখ্যা দিয়ে প্রকাশ করেছেন, যেখানে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দ্বারা উনি এই কক্ষপথগুলোকে প্রকাশ করেছিলেন। এই কক্ষপথগুলোকে KLMN শেল হিসেবেও বলা হয়ে থাকে। এই KLMN এগুলোকে বলা হয় কি? কক্ষপথ বা শক্তি স্তর। উল্লেখ্য যে শক্তি স্তরে n এর মান কম, সেটা হবে নিম্ন শক্তি স্তর, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে একদম প্রথম যেটা থাকবে এটা হচ্ছে n = 1, পরের গোলটা হবে n = 2, তারপরেরটা হবে n = 3। তাহলে প্রথম যেটা থাকবে সেটার শক্তি হবে সবচেয়ে কম, আর যেটার n এর মান বেশি সেটার শক্তি হবে সবচেয়ে বেশি। তো দেখো এখানে আমি একটা পিকচার দেখিয়েছি তোমাদের, এটা তোমাদের বইয়ে আছে। বইয়ের কত নাম্বার পেজে আছে? অনুসন্ধানী বইয়ের 81 নাম্বার পেজে আছে, সবাই একটু দেখে নাও। এই যে দেখো নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, এটার একদম কাছের যেতে n = 1 সেই শেলটাকে বলা হয় K শেল, n = 2 এটা হচ্ছে L শেল, n = 3 এটা হচ্ছে M শেল, n = 4 এটা হচ্ছে N শেল। বোর পরমাণু মডেল KLMN, সরি এখানে L এর মাঝখানে একটা কমা হবে, KLMN শেল দেখানো হচ্ছে। আমি আশা করি তোমরা নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর বিষয়টা বুঝতে পেরেছো, পিকচার দেখে খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। এরপরে আসো, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। বাইরে থেকে শক্তি প্রদান করা হলে সেই শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। এবার আসো আবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি। আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি তখন কি হয় বলো তো? তুমি যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠো তুমি কিন্তু নিঃশ্বাস জোরে জোরে টানতে টানতে উঠো, ঠিক কিনা? আমাদের একটু হাঁপানি হয়, অর্থাৎ আমরা কিন্তু তখন শক্তি শোষণ করতে করতে উঠি, আমাদের শক্তির প্রয়োজন হয়, শক্তি শোষণ করে আমরা উপরে উঠি। বাট আমরা যখন নিচে নামি তখন কিন্তু খুব হেলে দুলে নাচতে নাচতে সুন্দর করে নেমে যাই। তখন তাহলে আমরা কিভাবে নামছি? কারণ তখন আমরা ক্রমাগত কি হচ্ছে, আমাদের শক্তি তখন রিলিজ হচ্ছে, আমরা রিল্যাক্সলি নামছি, কারণ আমরা তখন অভিকর্ষ ত্বরণের দিকে নামছি, ঠিক না? তাহলে আমরা যখন উঠি তখনও শক্তি শোষণ করি, আমরা যখন নামি তখনও কিন্তু কিছুটা শক্তি হারাচ্ছি। এক্সাম্পলটা দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক একইভাবে ইলেকট্রনের ক্ষেত্রেও ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন কিন্তু সে কি করে? শক্তিটাকে শোষণ করে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন সে শক্তি বিকিরণ করে। এই কথাটাই নিলস বোর বলেছেন যে একটা ফিক্সড শেলে থাকার সময় ইলেকট্রন কোনো শক্তি হারাবে না, কোনো শক্তি শোষণ করবে না, বাট যখন তারা লেভেল চেঞ্জ করবে ফ্রম হায়ার লেভেল টু আপার লোয়ার লেভেল অর লোয়ার লেভেল টু হায়ার লেভেল, তখন কিন্তু কি হচ্ছে, এই লেভেল চেঞ্জের সময় কিন্তু আমাদের শক্তি শোষণ এবং বিকিরণ হচ্ছে। যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে তখন কি হচ্ছে,
ইলেকট্রন যখন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন শক্তি বিকিরিত হয়, আর যখন নিম্ন থেকে উচ্চে যায় তখন শক্তি শোষিত হয়। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডেল্টা ই বা ডেল ই, ডিফারেন্স বোঝানোর জন্য, যেটি দুটি শক্তির স্তর E1 এবং E2 শক্তির মধ্যে পার্থক্যের সমান। এটি প্ল্যাঙ্কের সমীকরণ দ্বারা নির্ধারিত হয়। সমীকরণটি এরকম: ডেল ই ইকুয়ালস টু E2 মাইনাস E1 সমান সমান এইচ মিউ। এখানে ভি এর মতো এসেছে, বাট জিনিসটা হবে একটু বাঁকানো ভি এর মতো। এখানে দেখো একটা চিত্র তোমাদেরকে দেখানো হয়েছে। এটা তোমাদের অনুসন্ধানী পাঠের 82 নাম্বার পেজে এই চিত্রটা আছে। সবাই একটু অনুসন্ধানী পাঠ থেকে চিত্রটা দেখে নাও। এখানে যদি এটা দেখতে কষ্ট হয়ে থাকে, দেখো এখানে n ইকুয়ালস টু 1 থেকে n ইকুয়ালস টু 2 শেল, আবার এখানে দেখিয়েছে n ইকুয়ালস টু 1 থেকে n ইকুয়ালস টু 2 শেল। এখানে কি হচ্ছে? শক্তি শোষিত হচ্ছে, এটা নিচ থেকে উপরে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? উপর থেকে নিচে নামছে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামছে। তাই এখানে কি হচ্ছে? শক্তি নির্গত হচ্ছে। বোরের পরমাণু মডেল প্রধান শক্তি স্তর n ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি শোষণ বা শক্তি নির্গমন চিত্র এখানে দেখানো হয়েছে। এখন এই ডেল ইটা আসলে কি? হ্যাঁ, এখানে ডেল ই হচ্ছে শোষিত বা নির্গত শক্তি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.626, সরি এখানে হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। 10 টু দি পাওয়ার -34টা আসলে এখানে উঠেনি, এটা টাইপিং মিস্টেক। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 মিটার কিউব কেজি পার সেকেন্ড। আর এখানে মিউ হচ্ছে নির্গত বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকোয়েন্সি। বোরের মডেল হাইড্রোজেনের মৌল থেকে নির্গত এই শক্তি দিয়ে সৃষ্ট আলোক পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিল। এটা তার একটা সাফল্য ছিল। রাদারফোর্ডের মডেলে কিন্তু বর্ণালী সংক্রান্ত কিছু বলাই হয়নি, কিন্তু বোরের মডেল কিন্তু হাইড্রোজেন মৌল থেকে নির্গত যে শক্তিটা হয়, অর্থাৎ হাইড্রোজেনের যে একটি ইলেকট্রন আছে সেটার উঠানামার কারণে যে শক্তিটা নির্গত হয়, সেটা দিয়ে একটা পারমাণবিক বর্ণালী কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে কিন্তু ধারণা বোর মডেল দিতে পেরেছিল। এবার আসো আমরা একটু দেখে নেই যে বর্ণালী জিনিসটা আসলে কি। যেটা আমি তোমাদেরকে বললাম যে সাদা আলো যখন নানা বর্ণে বিভক্ত হয় তখন তাকে বর্ণালী বলে। আলোর প্রতিসরণের ফলে এমনটা ঘটে থাকে। যখন সাদা আলো প্রিজমের উপর আপতিত হয় তখন ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে প্রতিসরিত হয় এবং একটা নানা রঙের আলোকমালা তৈরি করে, যেটাকে বলা হয় বর্ণালী। অর্থাৎ সাদা আলো যখন নানা বর্ণের আলোতে ভাগ হয়ে যায় তখনই আমরা সেটাকে কি বলতে পারি? বর্ণালী বলতে পারি। আর কোনো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, এবং অপরদিকে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরিত হয়। এই যে যখন শক্তি শোষণ বা বিকিরণ ঘটে তখন সূক্ষ্ম কিছু রেখার সৃষ্টি হয়, আর এই রেখাগুলোকেই বলা হয় কি? বর্ণালী। তো দেখা যায় যে যখন এই রেখাগুলো থেকে সৃষ্ট যে শক্তি, এটার মাধ্যমে যে আলো হয়, এই আলোটাকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে পাস করাই তখন কিন্তু এখানে একটা পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। তাহলে আমরা এতক্ষণ রাদারফোর্ডের পরমাণু মডেল, তার সীমাবদ্ধতা এবং তার সীমাবদ্ধতাটাকে সংশোধন করে নিলস বোর যে মডেল নিয়ে এসেছিলেন সেটা সম্পর্কে বিস্তারিত জানলাম। তো এখন আসো, বোর মডেলেরও কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল যেটা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। তো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা কি ছিল? দেখো, বোর পরমাণু মডেলের অসামান্য সাফল্য থাকলেও তার কিছু সীমাবদ্ধতা ছিল। এটি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল না। বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গমন করে তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে প্রত্যেকটা রেখা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। অর্থাৎ একটা মাত্র নির্গত শক্তি না থেকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা আসলে নাই। তাহলে আমি তোমাদেরকে যেটা বলতে চাইলাম যে পরমাণুর গঠনের একটা বিস্ময়কর ধারণা দিয়েছিলেন রাদারফোর্ড, যে কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, বাইরে থাকে ইলেকট্রন।
উনি আরও বলেছিলেন যে যেহেতু প্রোটনের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, তাই কি হয়, ইলেকট্রন সর্বদাই তাকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে। উনি আরও বলেছিলেন যে পরমাণুর সবটুকু ভর থাকে নিউক্লিয়াসে, বাইরের যে পুরা যে পরমাণুর বাদবাকি জিনিসগুলো আছে, মানে অভ্যন্তরের বাদবাকি জায়গাগুলো কি ফাঁকা। উনি চমৎকার ধারণা দিয়েছিলেন, বাট উনার একটা ত্রুটি ধরেছিলেন কে, ম্যাক্সওয়েল। উনি তার তত্ত্ব অনুসারে উনি বলেছিলেন যে আমি বলছি যে ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাবে, হারাতে হারাতে একসময় কোথায় চলে আসবে, কেন্দ্রে চলে আসবে। কেন্দ্রে চলে আসলে কিন্তু রাদারফোর্ডের যে নিউক্লিয়াসের এবং ইলেকট্রনকে আলাদা করে রাখা যে মডেল, মানে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রনকে আলাদা করে রাখা যে প্রস্তাবিত মডেল রাদারফোর্ডের, সেটার সুস্থিতি কিন্তু হয় না। এই ব্যাখ্যাটা কিন্তু রাদারফোর্ড দিতে পারেননি, এই ব্যাখ্যাটা দিয়েছিলেন নিলস বোর। উনি বলেছিলেন যে পরমাণুতে ইলেকট্রনগুলো কোনো এলোমেলো ইচ্ছামতো কক্ষপথে ঘুরতে পারে না, তারা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরে। উনি ম্যাক্সওয়েলকে রাদারফোর্ডের হয়ে জবাব দিয়েছিলেন যে ইলেকট্রনগুলো যখন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে থাকে তখন কিন্তু তারা কি করতে পারে না, শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। যখন তারা লেভেল চেঞ্জ করে, উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে যায় বা নিম্ন থেকে উচ্চে যায়, তখন তারা কি করে, শক্তি শোষণ বা বিকিরণ করে। নিচে থেকে উপরে গেলে শোষণ করবে, উপর থেকে নিচে নামলে বিকিরণ করবে। এত কিছুর ব্যাখ্যা দেওয়ার পরও, পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করতে পারার পরও কিন্তু ওনার মডেলের ত্রুটিটা ছিল, উনি যে পারমাণবিক বর্ণালী কনসেপ্টটা নিয়ে এসেছিলেন যে ইলেকট্রনের এই যে শক্তি শোষণ বা বিকিরণ, এই শোষণ বা বিকিরণের কারণে কিন্তু কি হয়, আমাদের এই রেখার পারমাণবিক রেখা বর্ণালীটা তৈরি হয়। তো উনি শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে এটার বর্ণালীটা ব্যাখ্যা করতে পেরেছিলেন, বাট আমাদের তো একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু না। যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রেই তো তার পারমাণবিক সংখ্যা 8। ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রেই তো তার পারমাণবিক সংখ্যা 20, অর্থাৎ তার প্রোটন সংখ্যা 20, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা 20। এরকম একাধিক ইলেকট্রন থাকলে, একের অধিক ইলেকট্রন থাকলে যে পারমাণবিক বর্ণালীটা হবে, এর কোনো ব্যাখ্যা কিন্তু উনি দিতে পারেননি। এছাড়াও উনার আরেকটা ব্যর্থতা ছিল যে ওনার তত্ত্ব অনুযায়ী শক্তি শোষণ বা বিকিরণের কারণে কিন্তু বর্ণালীতে একটাই রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে ওই রেখাটার পাশে আরও অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার তৈরি হয়। ওই রেখাগুলো কোথা থেকে এসেছে তার ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি, তবে ধারণা করা হয়েছে যে নির্গত শক্তি না, মানে একটা মাত্র নির্গত শক্তি না থেকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই। তো পরমাণুর দুটি মডেল, রাদারফোর্ড এবং বোরের মডেল, এই দুটি মডেলের বিস্তারিত পড়ে নিয়ে তোমরা দলে আলোচনা করবে এবং তোমাদের অনুশীলন বইয়ে একটা ছক আছে, সেই ছকটা কিন্তু পূরণ করতে হবে। তো এতক্ষণ ধরে তোমাদের যে বর্ণালীর কথা বললাম, আসো আমরা একটু বর্ণালীটা দেখে আসি। হোয়াইট লাইট যখন সাদা আলো, এটাকে বলা হয় প্রিজম, যেটা বললাম যে গ্লাস প্রিজমের মধ্যে দিয়ে দিলে এই সাদা আলোটা কিন্তু একাধিক রঙে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু রঙগুলোর নাম দেওয়া আছে এবং দেখো এই যে আমি যে বলেছি যে এখানে একটা রেখা বর্ণালী তৈরি হয়, ঠিক এইভাবে একটা রেখা বর্ণালী তৈরি হয়। এই রেখা বর্ণালীটার মধ্যে একাধিক যে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, একটার পরিবর্তে এর কোনো সম্ভাব্য ব্যাখ্যা দেয়া যায়নি। আজকের যে সেশনটা আমাদের ছিল, বা ষষ্ঠ সেশনের যে দ্বিতীয় পর্বের ক্লাসটা আমরা নিলাম, অনেক কিছু আমরা জেনেছি বিস্তারিত পরমাণুর মডেল সম্পর্কে। আমরা যে পরমাণু সম্পর্কে ধারণা করতে পারি এখন, সেই ধারণাটা কিভাবে এসেছে এবং এই ধারণাটা যে আসলে স্টেবল, ওই ধারণাটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আমরা আজকে আলোচনা করেছি। আমার মনে হয় তোমরা সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস শোনার জন্য। তোমরা আরও চমৎকার করে বাসায় বসে এইটা ভালো করে পড়বে এবং আগামী সেশনের তৃতীয় পর্বে ইনশাল্লাহ আমরা যে অনুশীলন বইয়ের কাজটা দেয়া আছে আমাদেরকে, যে রাদারফোর্ড এবং পরমাণু মডেল, রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেলের প্রস্তাবিত মূল প্রস্তাবগুলো এবং তাদের মধ্যে যে পার্থক্যগুলো, এই বিষয়ে আমরা এই সেশনেরই তৃতীয় পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদেরকে আসসালামু আলাইকুম।